ভারতের সরকার এবং তাদের নানা মহল হাসিনার পরাজয়কে তারা নিজেদের পরাজয় হিসেবে তারা এটাকে দেখছে। হিন্দু বলে পরিচিত যাদের ধরুন বাড়িঘর, কিছু ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, এটা প্রধানত সাম্প্রদায়িক কারণে নয়। আমি মনে করি যে ভারতের একদিকে আস্থার সংকট তৈরি হয়েছে, অন্যদিকে আবার বাংলাদেশেরও কিছুটা আস্থার সংকট তৈরি হয়েছে। দুই রাষ্ট্রেরই পররাষ্ট্র অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যেই কিন্তু সম্পর্কটিকে একটি স্থিতিশীল অবস্থায় নেওয়ার একটি প্রক্রিয়া তারা অবলম্বন করেছেন। সাইফুল হক, আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে। এই যে ভারতীয় কয়েকটি গণমাধ্যম যে কথাটি বলছে, এই যে হিন্দুদের উপর সহিংসতা নিয়ে যে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং জবাবে যে বক্তব্য দিয়েছে, এই পুরো বিষয়টি আপনি এই ব্যাপারে কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনার এখানে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সুলতান মাহমুদ। তার সাথে কোনো প্রোগ্রামে আমার এই প্রথম, আমি তাকেও উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনার অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা দেশে বা বাইরে, সবাইকে শুভেচ্ছা জানাই। ভারতীয় গণমাধ্যমের এটা আমি লক্ষ্য করেছি এবং এটার প্রতি উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বক্তব্য গেছে, আমি মনে করি ব্রডলি সেটা ঠিকই আছে। এখন আপনি জানেন যে 5 আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে ভারতের প্রচার মাধ্যম, বিজেপি, ভারতের সরকার এবং তাদের নানা মহল হাসিনার পরাজয়কে তারা নিজেদের পরাজয় হিসেবে তারা এটাকে দেখছে এবং ভারতের বাংলাদেশ বিরোধী নীতিরও যে একটা পরাজয় ঘটেছে এই 5 আগস্টের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এই পরাজয়টা 4 মাস পার হলেও এখনো পর্যন্ত তারা এটাকে মেনে নিতে পারেনি, এখনো তারা ধাতস্থ হতে পারেনি। নতুন যে রাষ্ট্রটা আত্মমর্যাদা, আত্মশক্তি নিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে, এক ধরনের পুনরুত্থান ঘটছে বাংলাদেশ রাষ্ট্রে, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং ধর্মীয় সম্প্রীতির একটা বিশাল মেলবন্ধনে যারা উঠে দাঁড়াতে চায়, এই বাস্তবতা ভারতের নীতি নির্ধারকরা এখনো পুরোপুরি তারা গ্রহণ করতে পারেনি। সেজন্য এক এক সময় এক এক ইস্যু নিয়ে তারা এখানে উস্কানি, একটা মিথ্যাচার, একটা সংগঠিত একটা প্রচারণা দিয়ে তারা চেষ্টা করলো একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করবার জন্য, হিন্দু মুসলমান একটা বৈরিতা, এমনকি পারলে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা। এগুলোর লক্ষ্যটা যত না বাংলাদেশ, লক্ষ্যটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, একটা হিন্দুত্ববাদী মেরুকরণটাকে আরো স্পষ্ট করা, যেটা নরেন্দ্র মোদী এবং তাদের দলের ভবিষ্যতের জন্য এটা একটা রাজনৈতিক পুঁজি হিসাবে হয়তো ভবিষ্যতে কাজ করবে। লক্ষ্যটা এটা। আর আপনি জানেন যে তারা যে তথ্য যেটা দিয়েছে, সত্যি এটা মিথ্যাচার, এক ধরনের বিভ্রান্তিকর। আমাদের কিছু কিছু ঘটনা সংঘটিত হয়েছে, এটা সত্য, 5 আগস্টের পরে। কিন্তু এবং এই সমস্ত ঘটনা ধরুন, প্রথমত এটা তো অতিরঞ্জন, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। আর হিন্দু বলে পরিচিত যাদের ধরুন বাড়িঘর, কিছু ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, এটা প্রধানত সাম্প্রদায়িক কারণে নয়। যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত থেকে তারা দেশের মানুষের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিলেন, এবারকার এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছেন, তারা ছাত্র জনতার কিছু রোষের তারা সম্মুখীন হয়েছে, কিছুর বিক্ষোভের, কিছুটা আক্রোশের তারা সম্মুখীন হয়েছেন। সুতরাং এটাকে সাম্প্রদায়িক চেহারা দেবার কোনো কারণ নেই। আমি এই প্রসঙ্গে যেটা বলতে চাই যে এই ব্যাপারে ভারতের গণমাধ্যম খুবই দায়িত্বহীন ভূমিকা পালন করছে। আমি ভারতকে যে ধরুন একটা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হতো, এটা ভারতের, এটা এখানে এখানে বলার পেছনে ভারতের গণমাধ্যমের একটা ভূমিকা ছিল। কিন্তু আমি সাম্প্রতিককালে যেটা লক্ষ্য করেছি, ভারতীয় গণমাধ্যম তার এই প্রফেশনাল ভূমিকাটাকে তারা বাইরে যে এই প্রশ্নে যেন কিভাবে একটা অভ্যুত্থান বিরোধী বাংলাদেশের এই জনগণের বিরুদ্ধে, ছাত্র তরুণ জনতার এই আপরাইজিং এর বিরুদ্ধে, এবার একটা হিংসা, ঘৃণা, একটা বিভক্তি বিভাজনের রাজনীতি কিভাবে উস্কে দেওয়া যায়, কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, প্রতিনিয়ত এই ব্যাপারে তারা কিন্তু তৎপর। আর ভারতের মিডিয়ার যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফেস আছে, তার যেহেতু একটা গ্লোবাল, তার একটা এক ধরনের ইম্পর্টেন্ট নেটওয়ার্ক আছে,
ফলে ইন্টারন্যাশনাল জগতেও তার কিন্তু পরোক্ষ এক ধরনের প্রভাব তার কাজ করে। আমি মনে করি এর বিরুদ্ধে আমরা এটাকে লড়বো কিভাবে? লড়বো প্রকৃত তথ্য দিয়ে আমরা লড়বো, প্রকৃত ঘটনা দিয়ে আমরা এখানে লড়বো। আমাদের আহ, প্রধান উপদেষ্টার প্রেস উইং এটা যথেষ্ট না। আমি মনে করি ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের গণমাধ্যম, আমাদের টেলিভিশন, আমাদের সংবাদপত্র, আমাদের সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, তারা যদি এখানকার তথ্যগুলো তারা যদি কেবল উপস্থাপন করতে পারেন, আমি মনে করি এই অপপ্রচারকে খানিকটা আমরা কিন্তু মোকাবেলা করতে সক্ষম হব। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কথার সূত্র ধরে একটু ডক্টর সুলতান মাহমুদ আপনার কাছে আসি, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম অথবা সাইফুল হক বলছিলেন। এর সাথে এই যে সংখ্যালঘু যে বিষয়টি, এইটাকে ইস্যু করে ভারত কতদূর যেতে পারে আসলে এই যে বাংলাদেশের সাথে? যদি আমি আরেকটু বলি যে এই যে ভারতের যে উদ্বেগ এটি নিয়ে, এটা আসলে বাংলাদেশের সাথে ডিপ্লোমেসিতে অথবা সম্পর্কে অদূর ভবিষ্যতে এটা রিফ্লেকশনটা আসলে কি হবে? দু দেশের সম্পর্কের মধ্যে এটা কিভাবে রিফ্লেক্ট করবে বাণিজ্যিকভাবে অথবা অন্যান্যভাবে? আপনি কিভাবে দেখছেন জিনিসটা? জি, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার করে বলছিলেন সাইফুল ভাই, খুব ভালো লাগছিল। আসলে সত্যিকার অর্থে আমরা যদি একটু চিন্তা করি যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নানাভাবে বিভিন্ন সময়ে নানা রকম টানাপোড়েন দেখতে পেয়েছি আমরা। এর আগেও দেখতে পেয়েছি, এখনো দেখতে পাচ্ছি। তবে এখন বিশেষ করে পট পরিবর্তনের পরে আহ গত 5 আগস্টের পরের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে একটা বিষয় দেখা যাচ্ছে, সেটি হচ্ছে কিছুটা আস্থার সংকট তৈরি হয়েছে। আস্থার সংকট কাদের? আমি মনে করি যে ভারতের একদিকে আস্থার সংকট তৈরি হয়েছে, অন্যদিকে আবার বাংলাদেশেরও কিছুটা আস্থার সংকট তৈরি হয়েছে। তো যার ফলে আমরা দেখেছি যে দুই রাষ্ট্রেরই পররাষ্ট্র অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যেই কিন্তু সম্পর্কটিকে একটি স্থিতিশীল অবস্থায় নেওয়ার একটি প্রক্রিয়া তারা অবলম্বন করেছেন। এমনকি আমরা দেখেছি যে আহ, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে 2বার আসলেন এবং বিভিন্ন মহলে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন, পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিবদের সাথে কথা বললেন। তো আপনি যেটা বলছেন যে এর ভবিষ্যৎটা কি প্রভাব পড়তে পারে, আমরা কিন্তু একটা সত্যিকার অর্থে একটা জিনিস খেয়াল করছি যে বাংলাদেশ কিন্তু চাচ্ছে যে সম্পর্কটা ভালো থাকুক, আবার ভারতও চাচ্ছে। কিন্তু ভারতের একটা যেমন সাইফুল ভাই বলছিলেন যে হিন্দুত্ববাদী যে রাজনৈতিক আচরণ তাদের, সেই আচরণটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের এই, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে, বিশেষ করে বিগত সরকারের সঙ্গে তাদের যে একটা দীর্ঘ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা হঠাৎ করে একটা পরিবর্তন হওয়ায় ভারতের এই জায়গাটি কিছুটা রাজনৈতিক চিন্তা থেকে এবং কিছুটা অর্থনৈতিক বা কিছুটা পররাষ্ট্র বিষয়ক চিন্তা থেকে তাদের মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে। তো এই আস্থার সংকট, আমি যেটা মনে করি যে এই আস্থার সংকটটিকে কাটিয়ে ওঠানোর জন্য বাংলাদেশেরও কিছু ভূমিকা থাকা দরকার, দায়িত্বশীল ভূমিকা। ভারতের যেমন অবশ্যই থাকা উচিত, ভারত একটি বড় রাষ্ট্র, তাদের থাকা উচিত। কিন্তু বাংলাদেশের আমি বিগত কয়েকদিন ধরে খেয়াল করছি, যেমন একজন উপদেষ্টা, বাংলাদেশের একজন উপদেষ্টা যিনি দায়িত্বশীল ব্যক্তি, তিনি কিন্তু একটা ফেসবুক পোস্ট করে, ভারত সম্পর্কে একটা পোস্ট করে বিষয়টা আর একটু উস্কানির দিকে নিয়ে গেছে। এবং এর মধ্যে ভারতের পররাষ্ট্র দপ্তর একটা এ ব্যাপারে বিবৃতিও দিয়েছেন বা একটু ক্ষোভ প্রকাশ করেছেন। যেই পোস্টটি পরবর্তীতে এর মধ্যে আমরা ডিলিট খেয়াল করা করেছি হয়েছে। জি জি, হ্যাঁ, ডিলিট করা জি। হয়েছে, 1 ঘন্টার মধ্যে ডিলিট করা হয়েছে। এখন দেখেন, আমরা যদি দেখি যে এর মধ্যে আবার নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। এই এই ব্যাপারটা আমরা দেখছি যে অল্প কয়েকদিন আগে দেখলাম যে একটি সম্পর্কের স্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য বা একটা প্রচেষ্টা অব্যাহত ছিল বা প্রচেষ্টা রয়ে গেছে। তার মধ্যেও আবার দায়িত্বশীল জায়গা থেকে যদি এই ধরনের আচরণ চলে আসে, তখন কিন্তু রাষ্ট্রের নাগরিকদের মধ্যেও, অর্থাৎ যে উস্কানিটা উভয় পক্ষ থেকে আসছে বা যাচ্ছে, বিশেষ করে ভারত বিগত সরকারের সম্পর্কটা যেহেতু একটু মানে বিগত সরকার যেহেতু চলে গেছে, আহ, তো যার ফলে ভারত একটু অনাস্থার যে সংকটটা অনুভব করছে, আস্থার সংকটটা অনুভব করছে। তো সেইখান থেকে কি করে
তাদেরকে একটু স্থিতিশীল জায়গায় নিয়ে আসা যায়, এর জন্য কিন্তু বাংলাদেশের কিছু দায়িত্ব রয়েছে আমি মনে করি আর কি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।